কেউ যদি আজকে একটা ফুটওয়্যার ফ্যাক্টরি করতে চায় তো তার আসলে কতগুলো লাইসেন্স লাগে? 190টা ডকুমেন্টস লাগে, 33টা লাইসেন্স করতে হয় আমাদের। 3 বছর আপনি লাইসেন্স পাবেন না, একটা লাইসেন্স পেতে কয়েক লক্ষ টাকা দিতে হবে। আমার এক ফ্রেন্ড আসছিল কানাডা থেকে ব্যবসা করতে, ও লাইসেন্স 2-3টা করে যখন দেখছে 20 দিন চলে গেছে, সে ফ্লাইগুড়ে চলে গেছে। আমলারা মেরিটটা কাজে লাগায় আপনার দেশটাকে কিভাবে গিট্টু মারবে। লেদার ফুটওয়্যারে কেন আসলে বাংলাদেশ পারলো না? লেদার শু, নন লেদার শু, লেদার and then leather goods, এই চারটা আমাদের প্রতিটাই 5 বিলিয়ন করে এক্সপোর্টের সক্ষমতা রাখে। কি করলে এটা আপনারা পারতেন? বন্ড সিস্টেমগুলোকে বন্ধ করে দিয়ে ভ্যালু এডিশন, আপনাকে তাহলে হয়তো কি ম্যাজিকের মতো একটা জিনিস কাজ করতে। আপনি যদি ভ্যালু এডিশন করতেন তাহলে আপনি কিন্তু অটোমেটিক্যালি $100 আপনি দেশ বাইরে পাঠাইছেন, আপনাকে $120 আনতে হবে। কাস্টমারকে আমি ঠিক টাইমে শিপমেন্ট দিতে পারছি না, আমি পোর্টে ড্যামারেজ দিচ্ছি। বাংলাদেশে কোনো ভালো ব্র্যান্ড আসে না, কারণ সে জানে এখান থেকে কোনো শিপমেন্ট সে অন টাইমে পাবে না। সরকারের উচিত ছিল যারা আমরা ডলার ইনকাম করি তাদের জন্য একটা নীতিমালা করা। রপ্তানির জন্য একই হবে নীতিমালা, পলিসি হবে আমাদের কথায়, পলিসি আমলাদের কথা হবে। কেন সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান এটা এখনো শেষ হয়নি। এটা কি আপনাদের এক্সপোর্টে কি ধরনের প্রভাব ফেলছে? এটা লেদার এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছে, আমরা এখন লেদার ইম্পোর্ট করে জুতা বানাচ্ছি। আমাদের এই যে লোকাল মার্কেটের এখন কি অবস্থা? খুব ভালো। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা এই প্রোগ্রামে বিভিন্ন সেক্টর শিল্প খাত নিয়ে আলোচনা করে থাকি, সেই খাতের প্রতিনিধি এবং লিডারদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব চামড়া এবং ফুটওয়্যার শিল্প নিয়ে, এই খাতের একজন পায়োনিয়ারের সঙ্গে, মিস্টার নাসির খান, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জেনিস শু লিমিটেড। আমরা জানি যে বাংলাদেশে লোকাল মার্কেটেও তারা আছে এবং এক্সপোর্টে তারা বাংলাদেশের অন্যতম। সো দর্শক, একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি যে আসলে বাংলাদেশের চামড়া ও ফুটওয়্যার শিল্প এটা কিন্তু গত 25 বছর ধরে এই $1 বিলিয়ন আশেপাশে এটা কিন্তু আমাদের রপ্তানির ফিগারটা ঘুরছে। তো এটা আসলে এত বছর 25 বছর ধরে এরকম, যেখানে গার্মেন্টস কিন্তু এর মধ্যে 10 গুণ 12 গুণ বেড়েছে এবং সব সেক্টরই বেড়েছে। এবং এখানে কিন্তু 15% করে ইনসেন্টিভ আছে আপনার ফুটওয়্যার এক্সপোর্টের এগেনস্টে। তো সরকার সেই ইনসেন্টিভগুলো দিচ্ছে, কিন্তু তারপরেও আসলে এই সেক্টরটা কেন গ্রো করলো না? বাংলাদেশের রপ্তানি কেন বৃদ্ধি পেল না? ভিয়েতনাম, যেখানে হয়তো 90s-এ এই লেদার ফুটওয়্যার এক্সপোর্টে কোথাও ছিল না, সেই ভিয়েতনাম কিন্তু এখন ফুটওয়্যার এক্সপোর্ট আছে তাদের $30 বিলিয়ন উপরে, যেখানে বাংলাদেশের লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার মিলে কিন্তু $1.14 বিলিয়ন গত 24-25 অর্থ বছরে হয়েছে। সো আসলে সমস্যাটা কোথায় আমাদের? তো এসব নিয়ে আলোচনা করব মিস্টার নাসির খানের সঙ্গে এবং দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। নাসির ভাই, স্বাগতম আপনাকে টিভিএস-এ। জি, থ্যাংক ইউ সুজিত ভাই, আমাকে বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই যে 25 বছর আপনার $1 বিলিয়ন কাছে, যেখানে অন্যান্য দেশ অনেক বেশি গ্রো করেছে, ইভেন আমাদের গার্মেন্টসটাও অনেক বেশি, তো আমাদের এক্সপোর্ট বেড়েছে। তো এই যে লেদার ফুটওয়্যারে কেন আসলে বাংলাদেশ পারলো না বা এক জায়গায় থেমে আছে? এটা যদি আপনাকে আমি বলি, 2-3টা পয়েন্ট আমি বলি। প্রথমেই কম্পেয়ার করলেন যে গার্মেন্টসটা, সরকার এখানে প্রথম থেকে গার্মেন্টসের জন্য একটা পলিসি তৈরি করছে। একই দেশ, একই বাংলাদেশ, আমরা একই রপ্তানি করি, একই ডলার আমরা ইম্পোর্ট আনি দেশে, আমাদের জন্য একরকম আইন, গার্মেন্টসের জন্য একরকম আইন। যেমন একটা বলি আপনাকে, আমাদের বন্ডের যে সিস্টেম, প্রতিটা মাল আমাকে কতটুক অর্ডারের এগেনস্টে কতটুক আনবো, আমি কতটুক আনতে পারবো, ওইটা আমাকে কাস্টমস বন্ড নির্ধারণ করে দেয়। এবং আমরা কাস্টমস বন্ড থেকে আমাদের ইউটিলাইজেশন পারমিশনটা নেই, ইউপিটা নেই প্রতিটা মালের এক্সপোর্টের সময়। প্রতিটা মাল ইন অ্যান্ড আউট করি। গার্মেন্টসের বেলায় ওদের ইউপি ইউডি অ্যাসোসিয়েশন করে ফ্রম বিগিনিং, এবং ওইটা ওদের যে গার্মেন্টস বন্ডের সিস্টেমটা ওদের জন্য খুব সিম্পল, আর আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ডিফিকাল্ট। প্রতিটা শিপমেন্ট আমাদেরকে ওদের কাছে নাকি খত দিতে হয়। আর গার্মেন্টস হলো বছরে একটা অডিট হয়, শুধু ওরা কি মাল ইম্পোর্ট করলো, কি এক্সপোর্ট করলো, ওরা ডাটা দিয়ে দিচ্ছে এবং বন্ড এটাকে
চেক করে আবার রিনিউ করে দিচ্ছে, অডিট, এটাকে বলা হয় অডিট। আর আমাদের প্রতিটা মাল ইন অ্যান্ড আউট অ্যান্ড ইউপি এভরিথিং আমাদের বন্ড থেকে। এই যে বিগিনিং থেকে একটা দ্বৈত নীতি করে রাখছে, এটা শুধু গার্মেন্টসের জন্য একরকম আইন, আর আরেকটা দেখবেন প্রতিটা সার্কুলার লেখা থাকে পোশাক শিল্প ব্যতীত। ইট মিনস হলো এই আইনটা শুধু অন্য অন্য ইন্ডাস্ট্রির জন্য, পোশাক শিল্পের জন্য এই আইন প্রযোজ্য না। যেমন বন্ডের যদি দেখেন প্রতি 3 মাস পর পর আমাদের এসআর গুলো বদলাচ্ছে, ওদের ইচ্ছা মতো ওরা এইটা ঢুকাচ্ছে ওইটা ঢুকাচ্ছে। পোশাক শিল্পেরটা যেটা আছে এটাকে একটু একটু করে ইজি হচ্ছে, আমাদেরটা দুইটা দ্বৈত নীতি চলছে। এই দ্বৈত নীতির কারণটা কি? একই দেশ তো, আমরা এইটা আজকে 25-30 বছর একই কথা চিৎকার করে বলে আসছি। প্রতিটা গভর্নমেন্টের যখনই মন্ত্রী আসেন, আমলারা আসেন, কাজ করছেন, দেখছি এটা এখনো দেখছেন ওনারা কি করা যায়, কতটুকু ম্যাচিং করা যায়, এখনো ওনারা কথাই বলছেন, দেখছি। আচ্ছা, কিন্তু কোনো কাজ হচ্ছে না, দ্বৈত নীতি। এক্স্যাক্টলি। তো টোটালি যেখানে গার্মেন্টস যদি 40 বিলিয়ন করে থাকে, জুতাতে কিন্তু আপনি জানেন 4টা আইটেম, লেদার শু, নন লেদার শু, লেদার অ্যান্ড দেন লেদার গুডস। এই 4টা আমাদের প্রতিটাই 5 বিলিয়ন করে এক্সপোর্টের সক্ষমতা রাখে, কিন্তু আমরা পারছি না, কারণ আমাদের প্রতিটা 5 বিলিয়ন মিন্স 20 বিলিয়ন ডলার। 20 বিলিয়ন ডলার 4টা সেক্টর এখানে। কিন্তু কি করলে এটা আপনারা পারতেন? এইটা যদি সিম্পলি যদি করতো গভর্নমেন্ট একটা জিনিস, এই বন্ড সিস্টেম গুলোকে বন্ধ করে দিয়ে ভ্যালু এডিশন, আপনাকে তাহলে হয়তো কি ম্যাজিকের মতো একটা জিনিস কাজ করতো। ভ্যালু এডিশন সিস্টেমটা সব দেশ করে, জাপানের মতো দেশ কোনো মেটেরিয়াল নাই জাপানে, ওরা কিভাবে সাকসেস হলো 50 বছর আগে। আমরা যদি ওদেরকে নকল করতেও পারতাম একটু, ওরা কি করে সাকসেস হয়েছে ওই হিস্টোরিগুলো যদি নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতাম। সংক্ষেপে সাপোজ মনে করেন ভ্যালু এডিশন, আমরা যদি বলি এখন আমার শু ফ্যাক্টরিতে 20% ভ্যালু এডিশন করে দেন, প্রতি বছর একটা ক্লজ দেন, প্রতি বছর 1% করে বাড়তে হবে, তাহলে সাপ্লাই চেইনটাও তৈরি হবে। তাইলে হতো কি, আমি মাল আমার এইচএস কোড অনুযায়ী আমি শু ফ্যাক্টরির মালপত্রগুলো আমরা আনবো বন্ড দিয়ে, কাস্টমস দিয়ে। আপনি আমাকে দেখবেন আমি $100 মেটেরিয়াল আনছি, আমি $120 এক্সপোর্ট করছি কিনা। তাহলে কয়েকটা জিনিস, এই যে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, এটা কিন্তু সরকার এখানে আমলা শ্রেণী সরকার একসাথে হয়ে এই ফাঁকগুলো রেখে দিছে কেন? যাতে ওরা বেনিফিটেড হয়। আমরা এখন এটা 35 বছরের সেক্টর আছে, আমরা বুঝি যে 5,000 কোটি টাকা 10,000 কোটি কেমনে সরায়। আমাকেও এখন ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি $3 মিলিয়ন মেটেরিয়াল ইম্পোর্ট করি আর 1 মিলিয়ন এক্সপোর্ট করি, আমার কিন্তু ব্যাংক কিছু বলবে না। 3 মিলিয়ন আপনি মেটেরিয়াল ইম্পোর্ট করলেন, 1 মিলিয়ন মাত্র এক্সপোর্ট করলেন, জানতে চাইবে না যে বাকি 2 মিলিয়ন জানতে চাইবে না। এই নিয়ম নাই বাংলাদেশে, কারণ আপনাকে চোরকে তো চুরি করতে দিতে হবে, এটা দিয়ে রাখছে ওরা। আপনি যদি ভ্যালু এডিশন করতেন তাহলে আপনি কিন্তু অটোমেটিক্যালি $100 আপনি দেশ বাইরে পাঠাইছেন, আপনাকে $120 আনতে হবে, আপনি একটা সিস্টেমে থাকতেন ইজিলি। এটা বলছে ভ্যালু এডিশনের রুলস এভাবে জাপান করছে। ভিয়েতনাম ইদানিং ফুটওয়ারে অনেক ভালো করছে এক্সপোর্টে, এটা কি ওরাও একই সিস্টেম? ওরা এর চেয়ে আরো মোর মানে সময় উপযোগী সিস্টেম ফলো করতেছে। আপনি তো এখন, আমরা সবাই এখন অ্যানালগ ফোন কেউ ইউজ করি না, কিন্তু একসময় তো আমরা খুব ইউজ করতাম, রাইট? ওইটার উপর আমরা ডিপেন্ড করতাম। এখন কেন করি না? দরকার হয় না। তো আমরা কিন্তু বাংলাদেশের সব সিস্টেমগুলো আমরা ওই অ্যানালগ সিস্টেমে আছি, প্রত্যেকে আমরা অ্যানালগ সিস্টেমে কাজ করছি, কিন্তু দেশ দুনিয়া তো বদলাই গেছে। এটা কি গভর্নমেন্টের বিভিন্ন অফিসের কাজগুলো বলছেন? গভর্নমেন্ট আর সরকার যারা রাজনৈতিক নেতারাও আসেন, ওনারাও তো আসেন। কেন আসেন? আমরা এখন আবার পোলা পাই না, আমাদেরকে চোখ খুলে দিছে। ওরাও আসে চুরি করতে, 2 চোরে মিলে একসাথে করতেছে কাজগুলো। ওরাই পলিসিতে হাত দেয় না, যেমনি আছে এমনি তো আমার লাভ আসে, আমার তো ইনকাম আসে। এটা হাত দিলে আমাকে বলতেছে আমলায়, স্যার এটা করলে তো ওইটা বন্ধ হয়ে যাবে। তো ওই পলিটিক্যাল লোকও তো, নেতাও তখন হাত দেয় না যে ওর তো ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনি ইজিলি চিন্তা করেন যে ভ্যালু এডিশন করলে আপনার কতগুলো জিনিস ক্লিয়ার হয়। আপনি সরকারের মনে করেন যে এই যে 5টা বন্ড ডিপার্টমেন্ট আছে, চিটাগাং, কুমিল্লা এবং ঢাকায় 2টা। প্রতিটা বন্ড অফিসে সরকারের রাজস্ব বেতন ভাতায় হয় 50-60 কোটি টাকা প্রতিটা দিতে হয়, মেনটেন্যান্সে বেতন দিতে হয়, বোনাস দিতে হয় সরকারি কর্মচারী। এবং এইগুলোর জন্য যে আমরা সাফার করি কি জানেন, কয়েকটা সেক্টরে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হলো। আজকে 25 বছরে আমরা 1 বিলিয়নে আছি।
আগে ছিল 36টা ফ্যাক্টরি 1 বিলিয়ন করতাম, এখন 172টা করি 1 বিলিয়ন। আমরা আগাইছি কতটুকু? ব্যাংক্রাপসি হচ্ছে, সিক হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো, পরে দোষটা হচ্ছে কার? এন্টারপ্রেনারের। ইয়াং ছেলেগুলো আসছে এন্টারপ্রেনার, ব্যবসা করতে আসছে, ওরা 2-3 বছরের পরে ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে। কারণ আপনি যেই জাল আপনি বিছিয়ে রাখছেন, এই জাল থেকে তো আমি এদিক দিয়ে বেরোতে পারতেছি, ওই দিক দিয়ে বেরোতে পারতেছি, মাঝখান দিয়ে তো আটকে যাচ্ছি। কোথাও না কোথাও গিয়ে তো আমি গ্রিপে আপনার আটকা পড়ছি, পরে আমি ব্যবসা চালাতে পারছি না, কাস্টমারকে আমি ঠিক টাইমে শিপমেন্ট দিতে পারছি না, আমি পোর্টে ড্যামারেজ দিচ্ছি, এই ডিসকাউন্ট দিচ্ছি অর্ডারের লেটের জন্য। কোনো বাংলাদেশে আপনি যেটা বললেন কোশ্চেনটা, বাংলাদেশে কোনো ভালো ব্র্যান্ড আসে না কাজ করতে। এটাই হলো একটা কারণ। কারণ সে জানে এখান থেকে কোনো শিপমেন্ট সে অন টাইমে পাবে না। কারা আসে? সবচেয়ে সস্তার কাস্টমাররা বাংলাদেশ জুতা কিনতে আসে, কারণ সে জানে এখানে এই দামে সে কোথাও পাবে না বলে ওরও উপায় নেই, আমাদেরও উপায় নেই। এই জন্য ওই কাস্টমারগুলো আসে, $5 $6 জুতা কিনতে এখানে আসে। কারণ কোনো ভালো ব্র্যান্ড এখানে আসবে না, অন টাইমে আমরা দিতে পারবো না, আমরা এটা পরীক্ষিত। কারণ আমাদের যে পদে পদে মনে করেন আপনি মাল অ্যালাউ পাবেন না, বন্ড আপনাকে অ্যালাউ করবে না আনতে, কাস্টমসে আনলেন, পেপারে ঠিক নাই, এইচএস কোড ঠিক নাই, আটকা পড়লেন। আর আপনি এখন জানেন যে ড্যামারেজ চার্জ এখন মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ড্যামারেজ চার্জ ইন বাংলাদেশ, মানে পোর্টে 2টা ড্যামারেজ হয়। একটা হলো পোর্ট অথরিটি আপনাকে ড্যামারেজ করে, আর একটা শিপিং লাইন করে। এই 2টা ড্যামারেজ, একটা কন্টেইনার যদি 10 দিন ডিলে করে কমপক্ষে $1 লাখ উপর আপনি ড্যামারেজ আসবে, যেটা কন্টেইনার কষ্ট ওই দেশের থেকে মালটা আনতেও কিন্তু $1 লাখ লাগেনি, কিন্তু আপনি 10 দিনের জন্য আপনাকে ড্যামারেজই দিতে হবে $1 লাখ। এইভাবে ডে টু ডে এই ব্যুরোক্রেসির জন্য আমাদের এই সেক্টর এইভাবে যদি চলে, এখন আরো মনে করেন কয়েক বছর হয়তো চলবে না। এই কারণেই তো সরকার হয়তো চাচ্ছে পোর্ট, এই যে ইন্টারন্যাশনাল অপারেটর এদের দিয়ে এই সব ইনিশিয়েটিভ, এটা ভালো ইনিশিয়েটিভ। অফ কোর্স এটা আমরা এটা পারছি না। আমি তো বলবো পুরো দেশটাকেই একটা কোন অথরিটি কাছে দিয়ে দেওয়া যায় কিনা, ওরা চালাতে পারে। নাসির ভাই, এই যে হ্যাঁ আপনি বললেন, তো এই যে আপনার সাভারে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটাও মানে অনেক বছর হয়ে গেল হাজারীবাগ থেকে শিফট করলো, তারপরে এখানে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করা নিয়ে তো আমরা কত গল্প লেখালেখি অনেক কিছুই হলো, তো এখনো কি হয়নি, এটা এখনো শেষ হয়নি। তো এটা কি আপনাদের এক্সপোর্টে, লেদার অ্যান্ড লেদার গুডসের এক্সপোর্টে কি ধরনের প্রভাব ফেলছে? এটা দুই দিকে করছে এফেক্ট। একটা হলো লেদার এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছে, যে বাংলাদেশে আমার মনে হয় ফিনিশ লেদার অ্যান্ড ক্রাশ লেদারে আমরা মনে হয় $7-8 মিলিয়ন, $700-800 মিলিয়ন আমরা এক্সপোর্ট করতাম, এটা বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস হলো, এইটা আজকে 2012 সাল থেকে যতটুকু আমার মনে পড়ে কাজ শুরু হলো, আজকে 12 বছর একটা ইটিপি আমরা তৈরি করতে পারলাম না। আমরা এই আমলা শ্রেণীর উপরে দায়িত্ব দিয়ে বসে থাকলাম। তো এই জিনিসগুলো যে যারা আমাদেরকে চালাচ্ছে, যারা আমাদেরকে স্টিয়ারিং সিটে আমাদেরকে ড্রাইভ করছে, ওদের তো কোয়ালিটি নাই। আমরা এটা বুঝতে হবে যে যেই লোকটা কোয়ালিটি নাই, ওকে দিচ্ছি আমরা এতটুকুর এই প্রজেক্ট রান করতে। তো পুরো দেশ যে সাফার করলো, এই সেক্টরটা বন্ধ হয়ে গেল। আমরা এখন লেদার ইম্পোর্ট করে জুতা বানাচ্ছি। কারণ এখানে আপনি জানেন যে একটা চামড়া আগে গরুর কাঁচা চামড়া 2000 থেকে 3000 টাকা, মিনিমাম 5000 টাকা বিক্রি হতো, এখন এটা 500 টাকা বিক্রি হয় না। কারণটা কি? কারণটা সোজা, এখানে চামড়া কোনো আমরা যেই লাইসেন্সিং করে, যেটা LWG বলা হয়, লেদার ওয়ার্কিং গ্রুপের লাইসেন্সিং করে আমরা করতে পারছি না। আজকে 12-13 বছর হয়ে গেল, এবং এটা ইটিপির অভাবে, এবং স্টিল এখন পর্যন্ত কোনো প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হয়নি কে এটাকে করবে, কিভাবে করবে। আমরা এখন শুনলাম যে এটা বিসিকে থেকে এখন ব্যবসা যাবে, ব্যবসা কিভাবে করবে, ব্যবসা হ্যাঁ যেটাই নিবে, কিন্তু ওরাও কিভাবে করবে, এটা কিন্তু অনেক অফার ছিল বাইরের অনেক প্রতিষ্ঠান, ওরা এটাকে ফ্রি অফ কস্ট করে দিতে চাইছে, যে আমরা করে দেব, আমরা রান করবো, আমরা 10-15 ইয়ার্স আমরা রান করব, আমাদের তত্ত্বাবধানে চলবে, আমরা ট্রেন আপ করে দিব, দেন তোমরা চালাতে পারবা। কিন্তু গভর্নমেন্টের যে আমলাতন্ত্র আছে, ওরা চিঠির উত্তরই দেয়নি। কোথায় চিঠি আছে, চিঠি কোথায় গেছিল, আমাদের কাছে ওরা বললো একবার,
যে কোনো অ্যান্সারই পায় না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের সেক্টরকে ক্ষতিগ্রস্ত করছে কন্টিনিউ। এই যে আপনি সরকারের বিভিন্ন সার্ভিস কোয়ালিটির কথা বলছেন, ইনক্লুডিং বন্ডের কথা তো বললেনই, আপনার এই যে বাংলাদেশে আমরা দেখেছি যে সব ধরনের ফ্যাক্টরি যারা বিজনেস করতে যায় তারা এটা বলে থাকে কমপ্লেইনটা যে অনেক রকমের লাইসেন্স, অনেক অথরিটি, অনেক অফিস, অনেক এক্সট্রা মানি, এই সব কিছুর মধ্যে দিয়ে আসলে যেতে হয়। তো আমি যদি আপনাদের বলে যে কেউ যদি আজকে একটা ফুটওয়্যার ফ্যাক্টরি করতে চায় তো তার আসলে কতগুলো লাইসেন্স লাগে? থ্যাংক ইউ। আপনারা একটা ফিচার করছিলেন ফার্স্ট পেজে, একদম লিড নিউজ হয়েছিল বাংলাদেশে সেপ্টেম্বর মাসে খুব সম্ভব, ওর অগাস্ট খুব সম্ভব, বিজনেস স্ট্যান্ডার্ড। এটা নিয়ে 190টা ডকুমেন্টস লাগে একটা প্রতিষ্ঠানের লাইসেন্স পাইতে। 33টা লাইসেন্স করতে হয় আমাদের। 33টা লাইসেন্স যদি করতে হয় এবং প্রতিটা কোনোটা 6 মাসের মধ্যে রিনিউ করতে হয় পরিবেশেরটা। আর প্রতিটা লাইসেন্স প্রথমবার পেতে যে ভোগান্তি, 3 বছর আপনি লাইসেন্স পাবেন না, এবং টাকার কথা বাদ দিলাম কত লাগবে। 33টা লাইসেন্স আমাদেরকে নিতে হয় সরকারের সমস্ত ডিপার্টমেন্ট থেকে। এমন কোনো ডিপার্টমেন্ট বাদ নাই যে জড়িত না, সমস্ত মিনিস্ট্রি জড়িত। 33টা লাইসেন্সের মধ্যে কিন্তু টোটাল বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সবাই জড়িত। এই 33টা লাইসেন্স নিতে হয়, প্রতি বছর আমাদেরকে রিনিউ করতে হয়। এই যে একটা কর্মযোগ্য লাইসেন্স, অ্যাকচুয়ালি কয়েকদিন আগে যখন ভিডিওতে আমরা বসলাম, আশিক সাহেব তখন ওই সবাইকে ডাকছিলেন যারা লাইসেন্সিংগুলো ইস্যু করে, যেমন পরিবেশ অধিদপ্তরের ডিজি, ফায়ারের ডিজি, কয়েকজনকে ডেকে আমাদেরকে নিয়ে বসে বললেন, একটা কোশ্চেন উঠি করছেন যে আপনারা লাইসেন্সগুলো দিয়ে কি করেন, আপনাদের অ্যাক্টিভিটিসটা কি আমি জানতে চাই। ওনারা কেউ কোনো উত্তর দিতে পারেননি। কেউ উত্তর দিচ্ছেন, আমি নতুন আসছি ডিপার্টমেন্টে, আমি চেঞ্জ হয়ে আসছি, আমি জানি না, আমি মাত্র নতুন জয়েন দিছি। এই ছিল উত্তর। আমার কথা হলো এই লাইসেন্সগুলো দিয়ে ওদের কোনো কাজ নাই, কিচ্ছু নাই। মানে ওরা তো ভিজিট করেও দিচ্ছে না, কিচ্ছুই করছে না, করেও দিচ্ছে না, কিচ্ছুই করছে না। আপনাকে একটা মনে করেন পরিবেশ লাইসেন্স দিতে হবে, মনে করেন সুফ সেক্টর হলো গ্রিন। এখন কাগজপত্রের নিয়ম করছে যে 3 বছর একসাথে দেওয়া যায়, মুখে কথা বলে। আপনি করতে যান, আপনাকে একটা লাইসেন্স পেতে কয়েক লক্ষ টাকা দিতে হবে, দেন আপনি লাইসেন্স পাবেন। আপনি ফ্যাক্টরি থাকুক আর না থাকুক, আমি চ্যালেঞ্জ দিতে পারি বাংলাদেশে, আপনার এখানে বসে, আমার কোনো ফ্যাক্টরি নাই, কিচ্ছু নাই, আমি লাইসেন্স নেব, আই ক্যান টেক। যে কোনো লাইসেন্স নেওয়া যায়। কিভাবে নেওয়া যায়? যেটা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বললেন, ওনাকে বিব্রত হয়েছে, বিদেশে গেলে বলতেছে যে সব কাগজে ভুয়া। আমি একটা জিনিস বললাম, সরকারকে চ্যালেঞ্জ দিতে পারি, কিচ্ছু করি না, আমি ফ্যাক্টরি করি না, আমি 33টা লাইসেন্স বাংলাদেশে নিতে পারবো, কিছুই নাই আমার। টাকা দিলেই হবে, টাকা দিলেই লাইসেন্স পাওয়া যাবে। এখন এই যে 33টা লাইসেন্সের ব্যারিকেড আপনি দিয়ে রাখছেন, কমপ্লায়েন্সের আমাকে ঠিক টাইমে যদি রিনিউটা না হয়, আমি কমপ্লায়েন্স ফেল করি। কমপ্লায়েন্স ফেল করলে কোনো ভালো ব্র্যান্ড এখানে কাজ করবে না। মেইন জিনিস হলো যে এই লাইসেন্সিং গুলোকে আমরা একটা প্রপোজাল দিছিলাম যে ভিয়েতনাম যেটা করছে 5টা লাইসেন্সে আসেন। আচ্ছা, 5টা লাইসেন্স কি? ফায়ার লাইসেন্স, অফকোর্স আপনি দেখবেন আমি ফ্যাক্টরিটা তৈরি করছি, আমি ফায়ার ইকুইপমেন্ট সেট করছি কিনা, পারফেক্টলি সেট আপ কিনা। এনভায়রনমেন্ট লাইসেন্স, আমার ফ্যাক্টরিটা যেখানে আমি করছি আমি পরিবেশের ক্ষতি করব কিনা, পরিবেশ আমাকে বুঝে শুনে লাইসেন্স দিবে, ইয়েস ইউ ক্যান কনস্ট্রাকশন। আমি এখন করি কি, ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করে ফেলতেছি, করার পরে অ্যাপ্লিকেশন করি। যদি বলে তোমার এখন লাইসেন্স দেবো না, তো বিল্ডিংটা কি হবে? এইরকম কোনো আইন দেশে নাই। ভিয়েতনামে কি করতে হয়, জমি আগে দেখে আপনাকে লাইসেন্স নিতে হয়, আমি এখানে ফ্যাক্টরি করব, তুমি আমাকে লাইসেন্স দিবা কিনা। এটা একটা সভ্য দেশের স্বাভাবিক নর্ম হওয়া উচিত, তাই না? 2টা লাইসেন্সের কথা বললাম। ইনভেস্টমেন্ট লাইসেন্স, টাকাটা কোত্থেকে আসবে। বিল্ডিং এর লাইসেন্স, কনস্ট্রাকশন লাইসেন্স বলে ওরা, মানে আমরা রাজুকের অ্যাপ্রুভাল যেটা বলি, এটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং কিনা। আরেকটা দেখবে ওরা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স দিতে হবে, যেটা দিয়ে সে দেখবে আপনি ভ্যালু এডিশন করে মাল আনতেছেন কিনা, ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করছেন কিনা। এই লাইসেন্সগুলোর মেয়াদ হলো টিল ডেথ অফ দ্য ফ্যাক্টরি, লাইক এ বার্থ সার্টিফিকেটের মতো। আপনার আমার কি আছে, জন্ম সনদ আছে, মৃত্যু সনদ হবে, মাঝখানে রিনিউ নাই। কিন্তু আমি ওইটা সরকারি কর্মচারীকে বলি যে আপনাদের যে চাকরিটা আছে, প্রতি বছর বছর জবে যে বসে আছেন, আপনি রিনিউ করছেন সার্টিফিকেটটা, আপনার এই বছর আপনার জব আছে কি নাই, এটা কেন করেন না?
আপনারা আমাদের কর্মচারী বলতেছি, প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের কর্মচারী, কিন্তু আপনারা তো কর্মচারীর মতো কেউ একটু চিট করতেছেন না। আপনারা দেশের জমিদার মতো একটু চিট করতেছেন। আপনাদের কাছে গেলে মনে হয় আপনি জমিদার, আমি চৌকিদার দেশটার মধ্যে, কিন্তু আমি আপনার বেতন ভাতা সব যোগান দিচ্ছি আমরা, আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে। কিন্তু আপনাদের অ্যাটিটিউড অ্যান্ড এভরিথিং এটা চেঞ্জ যে যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো ততদিন এই বিজনেস এইভাবেই যাবে। ব্যাংকরাপসি, বাংলাদেশে ওয়ার্ল্ডের মধ্যে এখন সবচেয়ে খেলাপি ঋণের দেশ। আপনি যে বলছিলেন যে ধরেন যে ভিয়েতনামে মাত্র 5টা লাইসেন্স দরকার হয় এবং সেটা ওয়ান টাইম, একবার নিলেই এটা সারা জীবন চলবে, সে বিজনেস করবে। আর আমাদের এখানে তো প্রতি বছর রিনিউ করতে হয়, কোনোটা 6 মাসে রিনিউ করতে হয়। 33টার নাম না, ধরেন যে ভিয়েতনামের যে 5টা বললেন মেজর, যে এগুলো তো আমাদেরও এখানে লাগে, এক্সপোর্ট ইম্পোর্ট বা এগুলো লাগবে, কনস্ট্রাকশন লাইসেন্স বা এনভায়রনমেন্ট লাইসেন্স, এগুলো বাংলাদেশেও লাগবে। তো বাংলাদেশে এই যে 33টা এডিশনাল আর কি কি, এটা বিশাল লিস্ট, মানে যেটা ধরেন যে একটু হাস্যকর যে এই ধরনের না হলেও তো চলে। এটা এরকম আপনাদের পেপারেও কিন্তু আপনারা আনছেন, ওই যে লিস্টের মধ্যে আপনারা আনছিলেন। হাস্যকরের মধ্যে বলবো যে আপনি যদি মনে করেন যে ওয়ার্কারে এই জেনারেটর লাইসেন্স, জেনারেটরের জন্য আমার লাইসেন্স নিতে হবে। আচ্ছা, এটা কোত্থেকে নিতে হবে? ওই যে যারা আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে ওরা আমাকে জেনারেটর লাইসেন্স দেবে, জেনারেটর যে আমি চালাবো। তো যে এটা একটা হাস্যকর জিনিস না? আমার কারেন্ট নাই দেশে, আমি আমার জেনারেট দিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করা ফ্যাক্টরি চালাবো, এটার জন্য আমার লাইসেন্স দিতে হবে। লাইসেন্স তো মানে হলো করাপশন। আচ্ছা, রাইট। মানে লাইসেন্স মানে হলো কিন্তু কোনো কিছু না, সে আপনাকে কোনো কিছুতে সাপোর্ট দিবে না, সে শুধু করাপশন করতে আপনাকে আসবে। সে চেক করেও দেখবে না, সে শুধু দেখবে যে আপনি লাইসেন্স কোন জেনারেটর কিনেছেন বা বসাইছেন, এটাও সে দেখবে না। সে দেখবে কাগজটা সিল মেরে দিবে, নবায়ন করা হইলো আর বান্ডিলটা ট্রান্সফার হইলো, দ্যাটস অল। জেনারেটর লাইসেন্স কি জিনিস রে ভাই? জেনারেটর লাইসেন্স রাইট। আর একটা এরকম অনেক অনেক আছে, আপনি যেটা 33টা বললাম টোটাল। এই যে 6 মাসে নবায়ন করতে হয় লাইসেন্স, এরকম কিন্তু একটা পরিবেশের। আচ্ছা, 6 মাসে পরিবেশের লাইসেন্স আগে ছিল একটা, এখন করছে ওরা 3টা। আচ্ছা, আপনি বায়ু দূষণ করেন কিনা, আপনি শব্দ দূষণ করেন কিনা, আপনি পানি দূষণ করেন কিনা, এই 3টাকে পার্ট করে দিয়ে ওদের এখন আরাম হয়েছে। 3টা আমি বায়ু দূষণ করার জন্য মেশিন নিয়ে যাব, আমাকে মেশিন নিয়ে যেতে হলে সবকিছু মিলে টাকা দিতে হবে, আমার তো মেশিন নিতে হবে। এখন আপনি যদি ট্রানজাকশন করে ফেলেন, টাকা পয়সা দিয়ে দেন, মেশিন টেশিন লাগবে না, বায়ু আপনি সবচেয়ে ফ্রেশ বায়ু আপনি নির্গত করেন। আপনি যদি না করেন, আপনার বায়ু মেশিন যাবে, বায়ু দেখবেন যে আপনার যতই ফ্রেশ বায়ু দেন না কেন, সে বলবে যে ভালো বায়ু আপনি দেন না, আপনার পানি ভালো না, আমাদের টোটাল বায়ুই তো দূষিত। তো আপনাকে এই 3টা পার্ট করে দিছে। এখন ওরা চিন্তা করতেছে আপনাকে কত দিকে বাঁধতে পারবে। তো একটা গ্রুপ যদি আমরা যারা নিরীহর মতো কাস্টমারকে নিয়ে আমরা হেডেকে থাকি, বিজনেসটা নিয়ে মাসের পরে বেতন দেব কিভাবে, ওয়ার্কারদেরকে কোটি কোটি টাকা স্যালারি আসে, ওদের বেতনটা কিভাবে দেব, তখন তো সবাই বলবে কি মালিকটা ভালো না। আর আমরা ওদেরকে খাটাইছি, ওরা কাজ করছে, ওয়ার্কার শ্রেণী আমার কথায় কাজ করছে, দিন রাত কাজ করছে, ওদের বেতনটার জন্য আমরা তো পেরেশানি থাকি, মাসের পর দেবো কিভাবে। এখন আপনারা যদি যারা আমাদেরকে সেক্টরকে সার্ভিস দেওয়ার জন্য বসে আছেন, ওরা যদি পদে পদে আমাদেরকে এইভাবে এইটা কি হলো, ওইটা মাল আনতেছেন কেন, ওইটা কেন আনতেছেন, ওইটা আনা যাবে না, অতটুক আনেন, এইসব আপনাদেরকে করতে থাকেন, এই সেক্টর বা এই যে গার্মেন্টস সেক্টর ছাড়া উঠে নাই কেন? গার্মেন্টস সেক্টর প্রথম থেকে এন্টারপ্রেনাররা হয়তো তখন ভালো ব্যুরোক্রেট ছিল, ওনাদের জন্য আইনগুলো করে গেছে। আমাদের সময় এসে করছে কি, এক্সপোর্ট যখন শুরু হয়েছে আমাদেরকে আলাদা করে দিছে, যেটা আপনি প্রথমেই বললেন, আলাদা করে দিয়ে এটাকে সৎ মায়ের সৎ সন্তান হিসেবে সমস্ত সেক্টর, এই যে বললেন সিরামিক, ফার্নিচার, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলো প্রত্যেকটাই $5 বিলিয়ন এক্সপোর্টের ক্ষমতা আছে বাংলাদেশে, যে ওয়ার্কফোর্স, সস্তা ওয়ার্কফোর্স, কিন্তু আমরা কোনোটাই কাজে লাগাতে পারতেছি না। পলিসিগুলো প্রতি বছর এই যে আমরা যে এনবিআর এর চেয়ারম্যান পালাই গেছে, এই কথাটা কিন্তু বলি না, আমরা বলি খতিব পালাই গেছে। এনবিআর এর চেয়ারম্যানও তো পালাইছে, এই আন্দোলনের সময় তো চেয়ারম্যানও পালাইছে। কই চেয়ারম্যান মতিম আছে, এই কথাটা কিন্তু কেউ বলি না, রহমাতুল মুনিম। তো উনি লাস্টে 24 মেতে আমাদের সেক্টর নিয়ে একটা এসআরও করে গেছেন।
হ্যাঁ লাস্ট পেরেকটা উনি মেরে গেছেন। আচ্ছা আচ্ছা। এসআরও গুলো হলো এগুলো দিয়েই কিন্তু বন্ড চলে এবং এই সিস্টেমগুলো চলে। উনি আগেরগুলোকে আরও একটু আনুপাতিক এসব করে দিয়ে এমনভাবে গিট্টু লাগে গেছে, এগুলো এখন বন্ডে যদি আপনি যান দেখবেন যে কান্না করতেছে ছেলেরা, কমার্শিয়ালের ছেলেরা, মালিকরা ফ্যাক্টরিগুলো চালাতে পারতেছে না। কারণ এখন বর্তমানের যে মুনিমের এই পলাতক এনবিআর এর চেয়ারম্যান এর এসআরও দিয়ে কিন্তু এনবিআর চলে এখন। আচ্ছা, তো আমাদের কোথায় আছি আমরা? আমাদের বিজনেস কমিউনিটি কিন্তু ওই পয়েন্টগুলোতে কথা বলছে না। আমরা সবাই ব্যস্ত আছি এফবিসি ইলেকশন নিয়ে, ওই ইলেকশন নিয়ে, বিভিন্ন নির্বাচন নিয়ে, আমরা কিভাবে আমাদের মধ্যে আমরা সবাই যারা যারাই নেতা হইতে পারছে, এমপি হবে কোন দিন, মন্ত্রী হবে কোন দিন, ওইগুলা নিয়ে আমরাও দৌড়ের মধ্যে আছি আমাদের কিছু কিছু লোক। কিন্তু টোটাল জিনিসটা সেক্টরগুলো আমাদের সাফার হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধরেন যে সব ফোকাস আপনি গার্মেন্টসের উপরে, বাংলাদেশের পোশাক খাতের রপ্তানির, অন্যান্য এই যে আপনি 4-5টা সেক্টরের নাম বললেন, যে এই যে লেদার সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, ইভেন লাইট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ধরেন যে বাইসাইকেল ক্যান বি এ বিগ মার্কেট। এবং বাংলাদেশে কিন্তু আছে বেশ কিছু কোম্পানি যে দে আর ডুইং গুড। তো এগুলোতে আসলে এদের ট্যাক্সেরও বেশি, এদের ওই যে ইভেন গার্মেন্টসটা কি পোর্টে ধরেন যে সেখানেও তারা প্রায়োরিটি পায়। হ্যাঁ, যদিও এগুলো পেরিশেবল গুডস না, তারপরে এটা প্রায়োরিটি পায়। তো এই যে ধরেন যে আমাদের সরকার, কোনো পার্টিকুলার সরকার না, সাকসেসিভ তো অনেক সরকার এসেছে, অনেক পার্টি। তো এই যে গার্মেন্টসের প্রতি এত ভালোবাসা, অন্যদের প্রতি এত বিরূপ মনোভাব, এটা কারণটা কি মনে হয় আপনার এই অভিজ্ঞতা থেকে? আমি বলবো যে গার্মেন্টসের জন্য যে খুব ওরা ফ্যাসিলিটি দিচ্ছে গভর্নমেন্ট, তা না। কিন্তু আপনার তো 40 বছর ধরে তো ইনসেন্টিভ আছে। রাইট, গার্মেন্টস সেক্টরে কিন্তু অনেক স্ট্রাগলিং করেই কিন্তু ওরা টিকে আছে। ওদের কর্পোরেট ট্যাক্স কম, আপনার কর্পোরেট ট্যাক্স বেশি। এগুলো নিয়ে আমরা অনেক বলছি। গার্মেন্টস সেক্টরে কিন্তু আরো সরকারের উচিত ছিল, যেটা বললাম প্রথমে, গার্মেন্টস সেক্টর এবং সমস্ত যারা আমরা ডলার ইনকাম করি, আমরা ব্লাড আনি দেশের জন্য, উই টেক দ্য ব্লাড, দেশের জন্য ডলার ইজ দ্য ব্লাড। যারা আমরা ব্লাড আনি তাদের জন্য একটা নীতিমালা করা উচিত ছিল, যেইভাবে আনো, কিন্তু ভেজিটেবল কিনে ব্লাড আনো, ফ্রুটস বিক্রি করে ব্লাড আনো, এক্সপোর্টের জন্য, রপ্তানির জন্য একই হবে নীতিমালা। এবং সবার জন্য আরো মোর রিল্যাক্স করা উচিত ছিল, যেগুলো দিয়ে অন্য দেশ উঠে গেছে। যে অনেক এই যে ভ্যালু এডিশন, সমস্ত সেক্টরগুলোর জন্য যদি ভ্যালু এডিশন, গার্মেন্টস যে আমার বন্ধুদেরও গার্মেন্টস আছে, ওরাও যে সাফার করছে না তা না, ওদেরকে ভ্যালু এডিশনে দেন। ওরা 100 বিলিয়ন এক্সপোর্ট করবে, এখন 40 বিলিয়ন করে, 100 বিলিয়ন করবে। 20 কোটি লোক ভাই দেশের মধ্যে, 7 কোটি লোক নিয়ে ভিয়েতনাম 370 বিলিয়ন এক্সপোর্ট করে। আমরা কোথায় আছি? আমরা কি ক্যালকুলেট করছি, কি রোল মডেল করে ফেলছি? 370 বিলিয়ন করে 700 কোটি লোক নিয়ে, 7 কোটি লোক নিয়ে, আর আমরা 20 কোটি লোক নিয়ে 45 বিলিয়ন করি। এর মধ্যে ভ্যালু এডিশন কত? আপনি যদি ওইদিকে যান, আমরা কিন্তু টিকে আছি শুধু এই শ্রমিকদের ইনকামের উপরে। এবং এই শ্রমিকরা যে ভূমধ্যসাগরে ডুবে ডুবে মরতেছে, এটা দায় কে নিবে? এই যে কাজ পাচ্ছে না দেশে, যে ভূমধ্যসাগরে মরতেছে, এগুলো দেখলে আমাদের আত্মা কেঁপে ওঠে, বুঝছেন? কিন্তু দেশের যারা কাজ করছে, আমরাও বলছি না কিছু, ছেলেরা আমাদেরকে এখন সাহস যোগাইছে, দেখছি আমরা। এইগুলো এখন আমরা না ধরলে, যে পলিসি হবে আমাদের কথায়, পলিসি আমলাদের কথা হবে কেন? তারা ব্যবসা করে না। সরকার ব্যবসা করে বাংলাদেশে একটা এক্সাম্পল তৈরি করতে পারে নাই যে ব্যবসা করে সে লাভ করছে। এত বড় বড় ব্রিলিয়ান্ট আমরা কোন বাংলা সরকারের তো অনেক কোম্পানি আছে, এখনো আছে, কোনটা লাভ করছে দেখাইতে পারবে? কিন্তু আমরা যারা প্রাইভেটলি ব্যবসা করি, তারাই ব্যাংকের ডিফল্টার হোক আর যাই হোক, আমরা এই দেশটাকে টিকিয়ে রাখছি। আমরা কিন্তু শক্ত করে কথা বলছি না। এবং কেন বলছি না? আমাদের মধ্যে অনেকে অনেক রকমের লবিং নিয়ে চলে, একে রাগাতে চায় না, ওকে বলতে চায় না, ওকে ব্যথা দিতে চায় না, ওকে মনে কষ্ট দিতে চায় না। বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা তেল মারা চলার একটা নেশান হয়ে গেছি। তেল মারতে মারতে আমরা সবাইকে তেল মারা শিখছি শুধু। ওকে, এবার হ্যাঁ, আমরা এই যে পলিসি লেভেল সরকারের এগুলো নিয়ে শুনলাম আপনার থেকে, নাইস। কিন্তু ধরেন যে বাংলাদেশে এই যে আমরা যদি বলি যে জুতা বা ফুটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের গুণগত মানটা কি ঠিক আছে? কোয়ালিটির দিকে যদি আমি কম্পেয়ার করি যে ভিয়েতনাম, বাংলাদেশ, সো আপনি কি মনে করেন যে আমরাও ইউরোপের বড় বড় মার্কেটে বা আমেরিকাতে আমাদেরও এই ফ্যাক্টরির জুতা এক্সপোর্ট করা সম্ভব? জি,
এখন মেইনলি হচ্ছে কি এক্সপোর্ট যখন আপনি একটা জিনিস করবেন, আপনি কিন্তু একটা বিগিনিং থেকে শুরু করে একদম র থেকে শুরু হয় স্টেজটা, প্যাটার্ন, ডামি স্যাম্পল, ফার্স্ট স্যাম্পল, সেকেন্ড স্যাম্পল, থার্ড স্যাম্পল, অনেকগুলো স্টেজ পার করে ফাইনাল স্যাম্পল অ্যাপ্রুভড হয়। অ্যাপ্রুভ মিনস এই স্যাম্পলটার মতো আপনাকে শিপমেন্ট করতে হবে। আপনি যেহেতু জুতাটা হচ্ছে কি আমাদের দেশে অনেক স্কিল ওয়ার্কার লেবার তৈরি হয়ে গেছে, এটা আমরা অনেক 35 বছরে আপনি যদি বলেন আমাদের যে ওয়ার্কফোর্স আছে, আমরা বিশ্বের যে কোনো কোয়ালিটির লেদার গুডস অ্যান্ড শুজ আমরা তৈরি করতে সক্ষম। ওয়ার্ল্ডের এমন কোনো ব্র্যান্ড নাই আমরা করতে পারবো না, কিন্তু কোনো ভালো ব্র্যান্ড আমাদের দেশে আসছে না। অনলি ফর অন টাইম ডেলিভারি পাবে, এই নিশ্চয়তা আমরা কখনো দিতে পারি না, এবং ওরা কখনো ডেলিভারি ঠিক টাইম পায় না। আমরা মনে করেন বড় বড় ব্র্যান্ড আমরা আনছিলাম, রিলেশনে হয়তো ফার্স্ট অর্ডার পর্যন্ত শেষ, সে বুঝছে আমরা পারছি না, আমরাও বুঝছি আমরা পারছি না, আটকাই যায় কোথাও না কোথাও। কিন্তু আপনারা ধরো যে একটু আগে শিপমেন্টটা করে দিলেই তো হয়, যদি অন টাইম ডেলিভারিটাই মেইন রিজন হয়। রাইট, আপনি যেটা বললেন এটা খুব সিম্পল দেখা যায়। একটা জুতা বানাতে কিন্তু মনে করেন মিনিমাম 20টা মেটেরিয়াল লাগে। সিম্পল যদি বলি শুলেস ইজ ভেরি সিম্পল, একটা 10 সেন্টের জিনিস। এই শুলেসটার জন্য আপনি কিন্তু জুতাটা প্রোডাকশনই করতে পারবেন না। 20টা জিনিসের কম্বিনেশন হলো প্রোডাকশন। আপনাকে এক একটা জিনিস আসতেছে এক এক জায়গা থেকে, প্রত্যেকটা জিনিস এসে একসাথে আপনাকে ইন করতে হবে ফ্যাক্টরিতে। একটা আছে এয়ারপোর্টে, একটা আছে সি পোর্টে, একটা আছে বেনাপোলে। সবগুলোর কম্বিনেশন যতক্ষণ আপনি হ্যান্ডে না পাবেন ইউ ক্যানট স্টার্ট প্রোডাকশন। আমি যেটা আপনাকে শু লিস্টে দিয়ে বললাম, আপনি জুতাটা বাঁধতে পারবেন না, তো আপনি শুরুই করতে পারছেন না। আপনি অ্যাডভান্স যে নিয়ে আসবেন ম্যাটেরিয়ালটা, এটাও পারছেন না, কারণ আপনি অর্ডার পাওয়ার পর আপনি নিশ্চিত হন এইটার জন্য এই মেটেরিয়াল লাগবে, দেন আপনি পারচেস করেন, মাল আসে। আপনি তো অ্যাডভান্স কোনো কিছু এনে রাখতে পারেন না, মানে এটা ডিপেন্ড করে অর্ডার টু অর্ডার। যেমন মনে করেন আমরা এখন একটা অর্ডার করছি 2 লাখ পেয়ারের, তখন দেখা গেল কি আমি 2 লাখ পেয়ারের মেটেরিয়াল আমি একসাথে আনতে পারছি, এটা বড় অর্ডার যদি বলি আমরা একসাথে আনতে পারছি। এটা আনতে গেলে আবার আমাকে বন্ড বলতেছে আপনি 2 লাখ পেয়ারের মেটেরিয়াল একসাথে আনতে পারবেন না, আপনি ভেঙে ভেঙে আনেন। যেটা বললেন কথাটা আমাকে দিচ্ছে না, ওরে আমাকে বলে দিচ্ছে। আমি এখন সাংবাদিকরা যখন কোশ্চেন করে আগামী বছর কি দেখতেছেন ফিউচার, আমি বললাম এনবিআর চেয়ারম্যানকে বলেন, কারণ উনিই তো ঠিক করে দিচ্ছে আমাকে কতটুকু মাল আমি আনতে পারবো। আচ্ছা, আমি যদি বলি আমি 2 লাখ পেয়ারের অর্ডার শিট দিলাম, সব দিলাম, আমি প্রাপ্যতা দাও আমাকে, এটা বাংলায় বলি আমরা প্রাপ্যতা। বোন বলবে যে আপনি অর্ধেক অর্ধেক আনেন, 3 ভাগের এত মাল একসাথে আনবেন কেন? এইটার অর্থ এই না যে আমি এনে মালটাকে ফ্রি বিক্রি করে দিতে পারবো, এটা জাস্ট আসবে, সে আনতে পারবো আমি, আনার পরে ইনবাউন্ড হবে, আউটবাউন্ড হবে, ইউপি হবে, এক্সপোর্ট হবে, এরপরেও বন্ড এইগুলো নিয়ে বিভিন্ন ওদের এসআরও দেখায়, এইভাবে আইন আমাদের আপনি এতটুকুর বেশি আনতে পারবেন না, আপনার ক্যাপাসিটির এত % আনতে পারবেন, 30% পাবেন প্রথম অবস্থায়, এরপরে আপনি দেখান পারফরমেন্স। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত পেইন দিচ্ছে। এইভাবে মনে করেন যে সেকেন্ড জেনারেশন এই ইন্ডাস্ট্রির এই পেইন দেখে আর কেউ ইন্ডাস্ট্রিতে আসছে না। কেউ কেউ অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, বড় ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংকের লোন কত, ইন্ডাস্ট্রির ভ্যালু কত। আপনার তো ভ্যালুটা দেখতে হবে যে এটা বিক্রি করলে কত পাবেন। যেমন এবার যদি দেখেন অনেকের লোন বেশি, ওর যে প্রাইস ফ্যাক্টরির প্রাইসের থেকে লোন অনেক বেশি, এটা ওই এন্টারপ্রেনার কোনো আমি দোষ দেখি না, এটা দেশের সিস্টেমের দোষ, আমাদেরকে পঙ্গু করে রাখা হয়েছে। আমি যেমন এনবিআর চেয়ারম্যানকে কয়েকদিন আগে বলছিলাম যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আপনারা বনসাই বানায় রাখছেন, গ্রো করতে দিচ্ছেন না, এটা আপনারাই এটা করতেছেন ইচ্ছা করে। বনসাইকে কিভাবে বানাচ্ছেন, আমাকে তো আপনি পদে 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 বাধা দিচ্ছেন। তুমি বললো আপনাদের তো অনেকে মিসইউজ করে, তো আমি তখন বললাম এরকম মিসইউজ করে একজনকে ধরে দেখান না, এটাও দেখাইতে পারেন না আপনারা, পানিশ করেন যারা মিসইউজ করে তাদের পানিশ করেন, ধরেন। আপনি কি এখনো যে স্ক্রুটিনিং করে মাল আনতে দিচ্ছেন, আপনার বন্ডের মাল কি বাজারে বিক্রি হচ্ছে না? হচ্ছে। কেমনে হচ্ছে? এটা আপনার লোকরে টাকা দিয়ে বিক্রি হচ্ছে, নয়তো পারতো না তো বিক্রি করতে। তো আপনি ধরেন না কেন? বলে আপনারা তো ওকে ছাড়াতে আসবেন। আমি কে ছাড়াইতে আসছে এই নামটাও বলেন, ওই দিকে আর কথার প্রসঙ্গে কথা বলে, মানে স্কেপের জন্য কথা বলে, কিন্তু রিয়েলিটির মধ্যে ওরা নাই। যখন বলি কে আসছিল, কাকে ধরছিলেন বলেন, ওইরকম একজনকে বলতে পারবেন না কাকে ধরছিল, যে বন্ড অপব্যবহার করছে আমি ধরছি,
ধরে পানিশমেন্ট করছি, ফাঁসিতে ঝুলাইছি, একটা এক্সাম্পল দেখান না, কাকে জেল জরিমানা করছেন। উল্টো আপনারা করেন যেটা আমি এনবিআর চেয়ারম্যানকে বললাম, আপনারা ভুয়া মামলা করেন, আপনারা ভুয়া মামলা করেন, ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দিচ্ছেন। আমি বললাম আমার উদাহরণটাই আমি বলতে পারি আপনাকে, ভুয়া মামলা করেন, আমরা আপিলেটে যাই, আপিলেটও আমরা হারি, কারণ হয়েছে আপিলেটও আপনার ওই যে করছে মামলা সে ওই একই কমিশনার পোস্টিং গিয়ে ওখানে গেছে, ওইখানেও হারি। এরপরে আমরা হাইকোর্টের থেকে রিলিজ পাই এবং এটা 5 বছর লাগে। এই 5 বছর তো আমার নামে মামলা আছে বলতে থাকেন, এই প্রতিষ্ঠানের নামে মামলা আছে, দাবিনামা আছে লিখতে থাকেন, শীটের পর শীট, কমার্শিয়ালে বলতে থাকেন এই মামলা আছে, টাকাটা দেন না কেন। পরে আমরা যখন হাইকোর্ট থেকে রিলিজ পাই তখন এটা কাটান, এটা করতে করতে তো আমার 5-7টা বছর লেগে যায়। এই যে ভুয়া মামলা করলেন, যে লোকটা করলো ওর কিছু হলো না, আমি কিন্তু পানিশমেন্ট পাইলাম। তো এই যে পলিসি, এই যে আইন, বাংলাদেশে আইন তো আছে যে আপনি যদি ভুয়া মামলা করেন আপনাকেও একই পানিশমেন্ট পেতে হবে, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এনবিআর, ওরা তো স্বর্গের থেকে আসছে লোকজন, ওদের কোনো এইসব আইন ওদের নাই, ওরা বাংলাদেশি না। কিন্তু ওদের জন্য তো এইরকম আলাদা কোনো আইন, ওরা অহরহ ভুয়া মামলা করতেছে, এটা প্রমাণ করতে আপনার 7 বছর লাগবে। 7 বছর পরে আপনি জিতে আসলেন হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে, তখন যে লোকটা ভুয়া মামলা করলো ও লোকের কিছু হলো না। কিন্তু এই 7 বছরে বা 5 বছরে কি আপনার বিজনেস অনেক হ্যাম্পার করে, অনেক হ্যাম্পার করে। ওরা বারবার বলবে যে আপনার নামে তো মামলা আছে, আপনি তো মাল আনতে পারবেন না, আপনি ওইটা দেন, ওই রকম সার্টিফিকেট নিয়ে আসেন, ক্লিয়ারেন্স, মামলা যে চলতেছে, আপিলে আসেন, এখনকার অবস্থা কি এটা নিয়ে আসেন, আপনার মাল কিন্তু চিটাং পোর্টে। এখন বলবে যে আপনি কোর্টের থেকে, কোর্ট হতে বন্ধ, কোর্ট থেকে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনটা আইনে আমাদেরকে দেন। আপনি কি করবেন? কোর্ট বন্ধ থাকলে, ডিসেম্বর মাস যদি হয় কোর্ট বন্ধ থাকে, মাল চিটাং পোর্টে। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা পারফেক্টলি যারা বিজনেস কমিউনিটিতে আছি, যারা বিজনেস করি, তারা কিন্তু স্ট্রংলি কথাগুলো বলছি না। তুই ভুয়া মামলা করলা, প্রমাণ হইলো, তোমার কিছু হলো না। আমার কথা হলো এখানে যখনই কোনো মামলা করবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ওই ডিপার্টমেন্টের হেড সাইন থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, সে এটা জানে, এবং আন্ডার 2-3% এটা সাইন করতে হবে মামলাতে। কারণ একজন যে কোনো ক্যাডার অফিসারই মামলা করে দিতে পারতেছে। রাইট, বুঝেছি। হ্যাঁ, এদের এই ডিসক্রিশনারি পাওয়ার, এটা অনেকেই এর জন্য সাফার করে, ইন্ডাস্ট্রিগুলো সাফার করছে। জি জি জি, ইন্ডিভিজুয়ালও করে অনেক সময়। নাসির ভাই, একটু যদি লোকাল মার্কেটের দিকে আমরা তাকাই, যেহেতু জেনিস আপনার লোকাল মার্কেটও আপনারা আছেন, আমাদের এই যে লোকাল মার্কেটের এখন কি অবস্থা? এই যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, জুতা স্যান্ডেল, এগুলার চাহিদা যোগান কি অবস্থা, একটু সংক্ষেপে? মার্কেট তো খুব ভালো, লোকাল মার্কেট। অফকোর্স বাংলাদেশের প্রোডাক্ট যখন তৈরি হবে, মার্কেট ভ্যালু এডিশন হবে, এখানে লোকজন ভালো জুতা কম দামে কিনতে পারবে। যেমন মনে করেন কম দামে তো এখন পাওয়া যায় না জুতা, তো আমি জানি না এক্সপোর্টে আপনি ধরেন যে কত দাম, আপনারা কত এক্সপোর্ট করেন, মেবি $20-30 হতে পারে, কিন্তু আপনি $20 হলে ধরেন 2500 টাকা, কিন্তু আপনি ঢাকাতে আপনি একটা জুতা কিনতে যান যে কোনো ব্র্যান্ডের, এগুলো 4-5-7 হাজার টাকার নিচে কোনো জুতা নাই। এগুলো ওভারহেড কস্ট বেশি। একটা শপের আপনি মনে করেন যে একটা দোকান ঢাকা শহরে নিতে গেলে 1 কোটি টাকা লাগে, ওভারহেড কস্ট বেশি বলে রিটেলিং কস্ট অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তো রিটেলিং কস্টটা যদি আপনার কম হতো, যেমন যে কোনো লোকেশনে আপনি যদি একটা রোড সাইডে ভালো লোকেশন জুতার দোকান নিতে চান, 1 কোটি টাকা আপনার এটাকে অ্যাডভান্স দিতে হবে, এটা ম্যানেজমেন্ট কস্ট আছে অনেক। আপনি যদি $10 জুতাটা রিটেল করেন, আপনি বুঝতে হবে এটা $50 বিক্রি করতে হবে, 4 টাইম 5 টাইমস। এটা না হলে দোকান পোষাবে না। এটা রিয়েল কস্ট, রিয়েলি আপনি যেটা বলছেন কারেক্ট, $10, এটা বিক্রি করতে হবে $50, নয়তো ওই দোকান সাস্টেইন করবে না, কারণ কস্ট হাই। কিন্তু এই যে পাবলিক, সাধারণ মানুষ, ক্রেতা, তারা সাফার করছে এই যে কাদের জন্য? এর জন্য দায়ী কে? কারণ আপনি ধরেন যে আপনি উৎপাদক, আপনি ব্যবসায়ী, আপনি $10 জুতা তো আপনি $15 হইলে আপনার 50% প্রফিট, আপনি তো এটা বিক্রি করে দিবেন অবশ্যই, কিন্তু $15 না, আলটিমেটলি বিক্রি করতে হচ্ছে $50। এই যে অতিরিক্ত, সেটা আলটিমেটলি পাবলিকের উপরে যায়, কনজিউমারদের উপরে। তো এটার জন্য দায়ী কে, কারা? এটার জন্য আসলে লোকাল যে এক্সপেন্স গুলো, এগুলো অনেক বেশি হাই হয়ে গেছে। আপনি যদি বলেন ইলেকট্রিক কস্ট, লোকাল ট্যাক্স গুলো, বিল্ডিং এর যে লোকাল ফ্রন্টে যে সবগুলো থাকবে, এগুলোর একটা কমার্শিয়াল ভ্যালু ইজ অনেক হাই। তো এইগুলো মিলিয়ে সবগুলো দাম বেড়ে গেছে। আবার উল্টা যদি আপনি চান, আপনি অনলাইনে যদি কিনেন, আপনি একই জুতা কিন্তু অনলাইনের থেকে অনেক কমে কিনতে পারেন, দে হ্যাভ নো শপ,
তারা জাস্ট একটা ক্যারিয়ার মেনটেন করছে, কুরিয়ার সার্ভিস। তো ওইখানে আপনি কিন্তু 3000 টাকার জুতাটা কিন্তু ওখানে 1500 টাকা কিনতে পারবেন, কোনো ওভারহেড কস্ট কম। এই জন্য লোকালের যে অনলাইন সেলসটা আপনি দেখবেন যে এটা গ্রো করছে, ইয়াং ছেলেমেয়েরা এই কাজগুলো করছে ঘরে বসে, ওরা হয়তো 100 অনেকেই করছে। দিস ইজ দ্য গুড সাইন, এটা হবে, কারণ এখানে ওভারহেড কস্ট ইজ দ্য হাই। রিটেলের ওভারহেড কস্ট যেটা বললেন অ্যাডভান্স অনেক বেশি, একটা লোকেশন বুঝিয়ে তো কয়েক কোটি টাকা অ্যাডভান্স দিতে হয়, এরকমের বিষয় থাকে। সো মিস্টার নাসির খান, আমরা আলোচনা শেষের দিকে একদম, আমরা যদি আপনার একটা প্রশ্ন করি, শেষ প্রশ্নটা, যে আন্তর্জাতিক বাজার ধরতে গেলে বাংলাদেশের ফুটওয়্যার শিল্পকে এখনই কোন 3টি রিফর্ম বা নীতি পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? যে ধরেন যে 3টি কাজ হবে যেটা বাংলাদেশের এই জুতা শিল্পর মনে করেন যে কয়েক বছরের মধ্যে এগুলো আপনি যেটা বললেন যে $20 বিলিয়ন এক্সপোর্ট হতে পারে, জাস্ট 3টি, কি মনে হয় আপনার কাছে? থ্যাংক ইউ। প্রথম যদি বলি, এটা হলো ম্যাজিকের মতো কাজ করবে, আপনি ভ্যালু এডিশন করে দেন। মানে ইনস্টেড অফ বন্ড, যেটা বন্ড কিছু লাগবে না, কিছুই থাকবে না, গভর্নমেন্টের অনেক ম্যান পাওয়ার কস্ট কমে যাবে। গভর্নমেন্টের কস্ট মানে কি? এটা আমাদের কস্ট, জনগণের টাকায়। মানে ভ্যালু এডিশনটা ধরেন যে হয়তো দর্শকদের বোঝার জন্য আমি একটু সহজ করে বলি, যে ভ্যালু এডিশন, কেউ $100 মাল ইম্পোর্ট করবে, সে যখন এটা এক্সপোর্ট করবে, ওই যে এডিশনাল যেটা 20% যদি ভ্যালু এডিশন হয়, যে তাইলে তার $120 এক্সপোর্ট করতে হবে, মানে এটা ফিক্স করে দেয়। কেউ বেশি করলে তো সমস্যা নাই, বেশি করলে সমস্যা, মিনিমাম এটা হলো মিনিমাম, তোমাকে ভ্যালু এডিশন 20% করতে হবে। আবার একটা জিনিস করতে পারে, প্রতি বছর 1% বা 2 বছর পর 2% এডিশন করতে হবে। তাহলে হবে কি, লোকালে আরো সাপ্লাই চেইন তৈরি হয়ে যাবে। আমরাই আবার সাপ্লাই চেইন তৈরি করব, মেটেরিয়াল ইম্পোর্ট করব কম, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডিং হবে, ব্যাকওয়ার্ড লিংকেজ গুলো তৈরি হয়ে যাবে, টাইম লিমিট গুলো, লিড টাইম গুলো কমে যাবে আস্তে আস্তে। প্রতি বছর যদি আমি 1% করি, 5 ইয়ার্সে 5% বেড়ে গেল, সাপ্লাই চেইন তৈরি হবে, বক্স কার্টুন ফ্যাক্টরি তৈরি হবে। এইগুলো নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে পলিসিগুলো তৈরি করা, এগুলো পলিসিগুলো আমাদেরকে, ব্যবসায়ীদেরকে নিয়ে তৈরি করতে হবে, কারণ পলিসিগুলো হচ্ছে আমার জন্য। আমাকে আপনি মেডিসিন দিবেন, আপনি তো আমার বডির কথা চিন্তা করি মেডিসিন দিবেন। আমি কি 80 কেজির লোক নাকি আমি 5 কেজির বাচ্চা? কাকে দিচ্ছি কোন মেডিসিন? আপনি যদি এখন আমাকে মেডিসিন দিচ্ছেন, আপনি ঘরে বসে, আমরা একজন যিনি কোনো অভিজ্ঞতাই রাখেন না, আমরা কাজ করতে করতে বুঝছি আমাদের ট্যালেন্টের সাথে ওনাদের ট্যালেন্সি কোনো মিলেই না। আমরা যেটা 50 বছর পরে চিন্তা করতে পারি, একটা এন্টারপ্রেনার, একটা আমলা, ওর জ্ঞানের সীমাবদ্ধতা হয়তো বই পুস্তকে আছে, সে হয়তো পরীক্ষা একটা দিয়ে একদিনে পাশ করে ফেলছে ক্যাডার সার্ভিস, কিন্তু আমরা ওইরকম পরীক্ষা প্রতিদিন দেই। আমাদের ট্যালেন্টের সাথে আমরা যে ফ্যাক্টরি একটা যে লোক ম্যানেজ করতে পারে, আমরা কিন্তু পুলিশ সামলাই, মাস্তান সামলাই, ওয়ার্কার সামলাই। মানে আপনারা পলিসির কথা বলছেন, পলিসিটা হলো করতে হলে যদি কোনো চেঞ্জ করতে হয়, এটা আমাদেরকে নিয়ে করা উচিত, আমার জন্য পলিসি, মানে সেক্টরের লোককে এনগেজ করে নিতে হবে। আমরা কি চাই, এটা একটা বড় কমপ্লেইন আমরা দেখি, যে এই সেক্টরের লোকদের ছাড়াই সরকারের ওই আমলারা একটা নীতি করে দিচ্ছে। সেকেন্ড গেল, এটা থার্ড হলো আপনার যেগুলো ইমিডিয়েটলি করা যায়, আমি সেগুলোতে আসছি। লাইসেন্স গুলোকে, এই 33টা লাইসেন্সকে আপনি 5টা লাইসেন্সে নিয়ে আসেন এবং লাইফ লং, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো হবে, নতুন এন্টারপ্রেনার আসবে। আমাদের যদি মনে করেন একজন এন্টারপ্রেনার এখন আসে, 33টা লাইসেন্স করতে 2 বছর লাগবে। আমার এক ফ্রেন্ড আসছিল কানাডা থেকে ব্যবসা করতে, ওর লাইসেন্স 2-3টা করে যখন দেখছে 20 দিন চলে গেছে, সে ফ্লাই করে চলে গেছে, যে আমার আর দরকার নাই ফ্যাক্টরি। যে 33টা লাইসেন্সকে 5টা লাইসেন্সে নিয়ে আসেন এবং লাইফ লং। আপনি লাইসেন্স প্রথমেই চিন্তা করেন লাইসেন্সগুলো দিয়ে কি করেন, লাইসেন্সের কার্যকারিতাটা কি, আপনি ফায়ার লাইসেন্স দিয়ে কি করেন? আপনি নবায়ন করে আনলাম আর বান্ডেল দিলাম, আমার ফ্যাক্টরি কি ফায়ার প্রুফ হয়ে গেছে? তা তো না, কিচ্ছু হয় নাই, শুধু আমার খরচ বাড়াইছেন, আমাকে আর একটু কস্ট বাড়াই দিচ্ছেন আপনি। লাইসেন্সটা হয়েছে এই, আমার 33টা লাইসেন্সে আমাদের প্রায় 1% কস্ট চলে যায় এই লাইসেন্সের পিছনে। আপনি 1% অফ টোটাল প্রোডাকশন কস্ট, প্রতি মাসের কস্টে, টোটাল প্রোডাকশনের কস্টে মিনিমাম 1% চলে যায় লাইসেন্সিং, ছোট ফ্যাক্টরির জন্য। কারণ হচ্ছে কি, 33টা লাইসেন্স আমরা দেখছি সরকারি ফি, সরকারি লাইসেন্স নিয়ে মনে করেন 5000 টাকা ফি, ফায়ার লাইসেন্স। 5000 টাকা সরকার না পাইলে কি হবে?
ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, সে তো সব দিকেই এমপ্লয়মেন্ট হবে, লোক চাকরি পাবে, কাজ পাবে, আমি সরকারের ট্যাক্সও বাড়বে, হ্যাঁ ট্যাক্স বাড়বে। আর আরেকটা মজার জিনিস কি জানেন, সরকার কত আরামে আছে, কিভাবে ইনকাম করছে। সরকারের তো আপনি দেখছেন মনে হয় 87% এনবিআর ঘুমায় ইনকাম করে, পলিসি দিয়ে শুধু ইনকাম করে, বাকি 13% ইনকাম করে ওদের এফোর্ট, 87% এআইটি দিয়ে ইনকাম করে, মানে ইনডিরেক্ট ট্যাক্স এগুলো সব দিতে হয় আপনাকে। আমার এক্সপোর্টের টাকা আমার অ্যাকাউন্টে ঢোকার আগে সরকারের অ্যাকাউন্টে টাকা যায় আগে, আমি লাভ করি আর লস করি ব্যবসাতে। এটা কোন দেশে আছে এই সিস্টেম? আমার থেকে 1% নিয়ে যাচ্ছেন অ্যাট সোর্সে কেটে, আমার $1000 যদি আসে, আপনি 1% প্রথম দিনে কেটে নিয়ে বাকিটা আমার অ্যাকাউন্টে দিচ্ছেন। আমি এবার ব্যবসাতে লাভ করলাম আর লস করলাম, এটা সরকার দেখছে না, সরকার নিয়ে যাচ্ছে 1%। এইসব জিনিসগুলো যদি আপনি ইমিডিয়েট নোটিসে না আনতে পারেন, আমরা ব্যবসা কমিউনিটি যদি স্ট্রংলি না বলতে পারেন, এগুলো করলে কি হবে? 1 বছর 2 বছরের ম্যাজিকের মতো কাজ করবে। আচ্ছা, ম্যাজিক বলতে কি আমি বুঝাচ্ছি, যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো সবগুলো প্রফিটেবলে যাবে, নতুন ইন্ডাস্ট্রি। বাইরের যে এফডিআই বলি আমরা, এফডিআই এইভাবে এই সিস্টেম রেখে এফডিআই হবে না। কাস্টমার, আপনি যদি মধু রাখেন, মৌমাছিকে খবর দিতে হবে না, মৌমাছি এমনি আসবে। আপনি আগে মধু রাখেন, তাই না আপনি বলবেন এফডিআই, তখন আপনাকে বলতে হবে না, মধুমাছি এমনি আসবে। আপনি আগে পলিসিগুলোকে ইজি করে দেন। আপনি এফডিআই নিয়ে রোড শো করা, আর একটা হলো মানে অসভ্যতা। আপনি পলিসি করতেছেন কঠিন, মানে প্যাঁচ মারতেছেন, আনুপাতিক সমহার, এইটা বইলা গিট্টু মারতেছেন। আপনি আমলারা মেরিটটা কাজে লাগায়, আপনার দেশটাকে কিভাবে গিট্টু মারবে, এর বেশি কিছু করতে জানে না ওরা। আমরা তো 35 ইয়ার্স কাজ করে আমাদের অভিজ্ঞতা, আমাদের বন্ধুরাই তো সেক্রেটারি হয়েছে, আমাদের সাথের ছেলেরাই তো যেগুলো থার্ড ক্লাসে ছিল এগুলো সেক্রেটারি হয়েছে। আমরা এন্টারপ্রেনার, উদ্যমী ছিলাম বলে আমরা এন্টারপ্রেনার হয়েছে। তো ওদের মেরিট হয়েছে, তো ক্যাডার সার্ভিসে গেছে, পরীক্ষা একটা দিছে, কিন্তু ওরা গিট্টু ছাড়া কিছু শিখে নাই। ওকে, জটিলতা আমরা আশা করি যে আসলে সরকারে যারা আছে পলিসি মেকিংয়ে, তারা জিনিসগুলো আসলে দেখবে। আলটিমেটলি বিজনেসকে ফ্যাসিলিটেট করলে আপনি রাইটলি যে কর্মসংস্থান হবে, মানুষের আয় বাড়বে, আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে এবং সরকারের ট্যাক্সও বাড়বে। আসলে সেই জটিলতা দিয়ে ইন্ডাস্ট্রি গ্রো করে না, সেটা আমরা দেখলাম যে অনেক সেক্টরই বাংলাদেশে। এটা শুধু আপনার লেদার অ্যান্ড ফুটওয়্যার না, আপনি দেখেন জুট দেখেন, বা আপনি ধরেন যে লাইট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, কোনো কিছুই আসলে ওইভাবে আমাদের এক্সপোর্ট গ্রো করছে না, সম্ভাবনা থাকা সত্ত্বেও। সো মিস্টার নাসির খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক কথা বললাম, আমার সবগুলো কথা বলার উদ্দেশ্য ছিল দেশের বিজনেসটাকে আমরা কিভাবে আসলে নিতে পারি। সেকেন্ড জেনারেশন আসছে, শুরু করছে, ওরা ডিসহার্ডেন হয়ে অনেক জায়গায় ফিরে যাচ্ছে, পারছে না, ওদেরকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। সরকারের যারা আছে নীতি নির্ধারণের যারা করেন, তাদের বোঝা উচিত আসলে রিয়েলি দেশটা কি করলে ভালো হবে। এমন কোনো রকেট সায়েন্স না, কেউ জিনিসগুলো বুঝতে পারবে না। থ্যাংক ইউ। অনেক দেশ তো করছে, সেগুলো আমরা আইডিয়াটা কপি করলেই পারি। সো নাসির ভাই, আপনাকে আবারও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এটা লেদার অ্যান্ড ফুটওয়্যার সেক্টর এবং বিয়ন্ড, আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যটা কিভাবে আসলে আরো সহজ করা যায়। সহজ করলে বাংলাদেশে কিন্তু সম্ভাবনা অনেক, যেটা মিস্টার নাসির খান বললেন, 4-5 সেক্টরের নাম নিয়ে, বা লেদারের যে সাব সেক্টর 4টা, তো সেখানে কিন্তু প্রতিটা সেক্টরে $5 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব উনি বললেন। অথচ আমরা সব কিছু মিলিয়ে কিন্তু $1 বিলিয়ন এক্সপোর্টের মধ্যে আছি, এবং এগুলো আমরা দেখছি শুধু বাংলাদেশ, মানে অন্যান্য দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারা $30-40 বিলিয়ন ফুটওয়্যার এক্সপোর্ট করে। তো আমরা আসলে মিস করছি। আমরা আশা করি যে এই যে পলিসি মেকার, পার্টিকুলারলি এনবিআর, যারা আসলে এই এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে পলিসিগুলো মেক করে থাকেন, তো তারা আসলে এই পলিসিগুলো ডিফিকাল্ট না করে এটা কিভাবে আরো সহজ করা যায়। নতুন একজন উদ্যোক্তা আসবে, সে আসলে সবকিছু যদি এরকম সহজে পায়, বা প্রসেসগুলো কমপ্লেক্স না হয়, এই যে স্পিড মানি, ঘুষ না দিতে হয়, তো এটা কিন্তু অনেকেই উদ্যোক্তা হিসেবে কিন্তু আসতে চাইবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা অনেক কিছু আমরা দেখি যে আসলে অ্যান্টি বিজনেস, অ্যান্টি এন্টারপ্রেনার, এবং নতুন কেউ তো আসলে তার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু। এই যে 33টা লাইসেন্স লাগবে, 2 বছর সময় চলে যাবে লাইসেন্স নেওয়ায়। এফডিআই, বিদেশিরা কেন আসবে? দর্শক, এটা খুব স্বাভাবিক প্রশ্ন, সবাই এটা বুঝতে পারে। তো দর্শক, আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।